আগের ভিডিওতে আমরা ধারক কী, ধারক কিভাবে কাজ করে, কোনো বর্তনীতে ধারক কিভাবে কাজ করে, ধারকের চার্জিং ডিসচার্জিং এগুলো কিভাবে হয় সেগুলো আলোচনা করেছিলাম। ঠিক আছে, এইবার আজকে আমরা যেটা প্রথমে আলোচনা করব সেটা হলো ধারকের সমবায়। এর আগে আমরা ক্লাস 10-এ রেজিস্ট্যান্স বা রোধের সমবায় পড়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। ঠিক সেরকম ধারকেরও সমবায় হয়, অর্থাৎ একটা বর্তনীতে ধারককে বিভিন্নভাবে যুক্ত করা যায়। ঠিক আছে, তো কীভাবে হয়? দুটো আছে, একটা হলো শ্রেণী সমবায় আর একটা হলো সমান্তরাল সমবায়, ঠিক যেরকম আমরা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পড়েছিলাম। ঠিক আছে, এইবারে আমরা একে একে এই শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে ধারকগুলো কিভাবে যুক্ত থাকে দেখব এবং এদের তুল্য ধারকত্ব নির্ণয় করব। এর প্রত্যেকটা ক্ষেত্রে তুল্য ধারকত্ব নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, প্রথমে দেখো শ্রেণী সমবায়ের কথায় আসা যায়। এক্ষেত্রে কি হয় না, প্রথম ধারকের দ্বিতীয় প্লেটের সঙ্গে দ্বিতীয় ধারকের প্রথম প্লেট যুক্ত থাকে, আবার দ্বিতীয় ধারকের দ্বিতীয় প্লেটের সাথে তৃতীয় ধারকের প্রথম প্লেট যুক্ত থাকে। ঠিক আছে, এইভাবে 3 বা তার বেশি ধারক পরপর সংযুক্ত থাকে। ঠিক আছে, এই ব্যবস্থায় কি হয়? এই ব্যবস্থায় শেষ ধারকের শেষ প্লেট ছাড়া অন্য সমস্ত প্লেটগুলো কিন্তু অন্তরিত হয়, আর শেষ প্লেটটা হচ্ছে ভূসংলগ্ন করা থাকে, আর্থ করা থাকে। ঠিক আছে, এর ফলে কি হয় দেখো, প্রথম ধারকের এ প্লেটে যদি ধনাত্মক আধান দেওয়া হয়, ধরো যদি +Q আধান দেওয়া হয়, তাহলে কি হবে, আবেশের কারণে দ্বিতীয় প্লেটে অর্থাৎ বি প্লেটে -Q আধান আবিষ্ট হবে। আবার দ্বিতীয় ধারকের প্রথম প্লেট অর্থাৎ সি প্লেটে দেখো +Q আবিষ্ট হবে। এইভাবে আবেশের প্রভাবে এক ধারক থেকে অন্য ধারকে একটাতে +Q আর একটাতে -Q আধান আবিষ্ট হবে। ঠিক আছে, ফলে প্রত্যেক ধারকের প্রথম প্লেট +Q আধান পাবে, আর দ্বিতীয় প্লেটের ভেতরের পিঠ -Q আধান পাবে। ঠিক আছে, এবার দেখো, যেহেতু তিনটি ধারকের ধারকত্ব আলাদা, সুতরাং কী হবে, ধারকের প্লেটগুলোর মধ্যে বিভব প্রভেদ আলাদা আলাদা হবে। ঠিক আছে, দেখো প্রথম প্লেটে প্রথম ধারকের প্লেট দুটোর মধ্যে বিভব পার্থক্য V1, দ্বিতীয় ধারকের ক্ষেত্রে এটা V2, আর তৃতীয় ধারকের ক্ষেত্রে এটা হলো V3। ঠিক আছে, সুতরাং এই যে প্রথম ধারকের প্রথম প্লেট আর তৃতীয় ধারকের শেষ প্লেট অর্থাৎ এ আর জি এর মধ্যে বিভব প্রভেদ কী হবে? এই তিনটে বিভব প্রভেদের যোগফল, অর্থাৎ V = কী হবে, V1 + V2 + V3। ঠিক আছে, এইবার দেখো C1, C2 আর C3 ধারকত্ব বিশিষ্ট এই যে তিনটে ধারক রয়েছে, এই তিনটে ধারককে যদি আমি এমন একটা ধারক দিয়ে রিপ্লেস করতে পারি যাতে সেই নতুন ধারকে যদি আমি +Q পরিমাণ আধান দিই, তাহলে এ আর জি এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য V হবে। ঠিক আছে, এই V কার সমান না, V = V1 + V2 + V3। ঠিক আছে, তখন সেই ধারককে আমরা কি বলবো, এই তিনটে ধারকের তুল্য ধারক, আর তার ধারকত্বকে বলবো তুল্য ধারকত্ব। ঠিক আছে, দেখো সেটাকে আমি CS দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এইবার আমাদের কাজ হবে এই CS এর মান নির্ণয় করা। এইবার দেখো, আমরা ধারকত্ব, আধান আর বিভব পার্থক্যের যে সম্পর্ক, সেটা থেকে আমরা কি লিখতে পারি, V1 = Q1/C1, V2 = Q2/C2, আর V3 = Q3/C3। ঠিক আছে, আর আবার এই CS এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, V = Q/CS। ঠিক আছে, এইবার আমরা V1, V2, V3 আর V এর যে মান, সেটা আমরা কি করব, এই V = V1 + V2 + V3 এই সমীকরণটায় বসাবো। দেখো আমরা বসিয়ে কি পাচ্ছি, Q/CS = Q/C1 + Q/C2 + Q/C3। ঠিক আছে, এবার দেখো Q ক্যান্সেল হয়ে যাবে, দুটো পাশেই আছে, সুতরাং কি আসবে, 1/CS = 1/C1 + 1/C2 + 1/C3। ঠিক আছে,
এইবার যদি তিনের বেশি সংখ্যক ধারক থাকে, ধরো এন সংখ্যক ধারক যদি হয়, এন যে কোনো নাম্বার হতে পারে, 3, 4, 5, 6 এনি নাম্বার, সেক্ষেত্রে তুল্য ধারকত্ব কী হবে? 1/Cs ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এইভাবে প্লাস 1/Cn। ঠিক আছে, এবার এন এর মান 2, 3, 4, 5, 6 যা খুশি হতে পারে। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি ধারকের ধারকত্বের অনন্যকের যোগফল তুল্য ধারকের অনন্যকের সমান হচ্ছে। ঠিক আছে, এইবার তোমরা একটা জিনিস খেয়াল করো, এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই যে তুল্য ধারকত্ব বেরোলো, সেই তুল্য ধারকত্বের মান কি হয়? সমবায়ের যে কোনো ধারকের ধারকত্বের মানের থেকে কম হয়। সেটা কি করে বুঝবো? ধরো আমরা C1, C2, C3 ধারকত্ব বিশিষ্ট তিনটে ধারক নেওয়া হয়েছে, তাহলে এদের শ্রেণী সমবায়ে যুক্ত করলে এদের তুল্য ধারকত্ব কী হবে? 1/Cs ইকুয়ালস টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, তাই তো? এইবার দেখো এই 1/Cs এর মান কী হবে? 1/C1, 1/C2, 1/C3, এর প্রত্যেকের থেকে এর মানটা বড় হবে, তাই তো? 1/Cs এর মান বড় হবে। এবার যেহেতু 1/Cs এর মান 1/C1, 1/C2, 1/C3 থেকে বেশি, সুতরাং কী হবে? Cs এর মান কী হবে? C1, C2 বা C3 এদের প্রত্যেকের থেকে কম হবে। বোঝা গেল? আচ্ছা, এইবার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথম যেটা, সেটা হলো আমরা যখনই শ্রেণী সমবায়ের কথা কনসিডার করব, তখন আমাদের খেয়াল রাখতে হবে যে যে বর্তনীতে যে পরিমাণ আধান দেয়া হবে, সেই আধানের মান কিন্তু প্রত্যেকটা ধারকের আধানের মানের সমান হবে। ঠিক আছে, অর্থাৎ দেখো, যদি বর্তনীটা দেখো তোমরা, তাহলে দেখো প্রত্যেকটা ধারকেই কিন্তু আধান কিউ পরিমাণ আধানই গেছে। ঠিক আছে, আর সেকেন্ড পয়েন্ট যেটা খেয়াল রাখতে হবে, সেটা হলো দেখো, সবকটা ধারকের যে প্রান্তীয় বিভব, তাদের যে যোগফল, সেটা কার সমান হবে? না প্রযুক্ত বিভব প্রভেদের সমান হবে। দেখো সেটাই করা হয়েছে, সেজন্য আমরা লিখেছিলাম V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। সুতরাং তোমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এই দুটো পয়েন্ট মনে রাখবে। আচ্ছা, এইবার আমরা দ্বিতীয় প্রকার সমবায় অর্থাৎ সমান্তরাল সমবায় নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে দেখো কি হয়, এক্ষেত্রে দেখো প্রত্যেকটা ধারক, এখানে তিনটে ধারক দেখানো হয়েছে, C1, C2, C3। এই তিনটে ধারকেরই যে অন্তরিত প্লেটগুলো রয়েছে, সেই প্লেটগুলো একটা সাধারণ বিন্দু এতে সংযুক্ত রয়েছে, আর অপর প্লেটগুলো দেখো আর একটা সাধারণ বিন্দু বিতে যুক্ত করা আছে। ঠিক আছে, এবার কি করা হয়? এ বিন্দুকে তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হয়, আর বি বিন্দুকে ভূসংলগ্ন করা হয়। ঠিক আছে, এই প্রকার সমবায়ের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, এই তিনটে ধারকেরই অন্তরিত প্লেটগুলো তড়িৎ উৎসের সাথে যুক্ত থাকছে, আর আর দ্বিতীয় প্লেটটা হচ্ছে ভূসংলগ্ন করা থাকছে, তাই তো? সেই জন্য প্রত্যেকটা ধারকেরই দুটো প্লেটের মধ্যে বিভব প্রভেদ কিন্তু একই হবে, সেটা মনে করি V। দেখো ছবিতে দেখানো হয়েছে। ঠিক আছে, এবার যেহেতু প্রত্যেকটা ধারকের ধারকত্ব আলাদা, সুতরাং এই তিনটে ধারকেরই কিন্তু আধান আলাদা হবে, আধান এক হবে না। এটাই হলো শ্রেণী সমবায়ের সাথে এই সমান্তরাল সমবায়ের পার্থক্য। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়? প্রত্যেকটা ধারকেরই আধান সমান হয় এবং বিভব আলাদা হয়। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে? প্রত্যেকটা ধারকের আধানের পরিমাণ আলাদা কিন্তু বিভব এক, দু প্রান্তের ধারকের দুটো প্লেটের মধ্যে বিভব সেম। ঠিক আছে, এইবার দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হবে? এ বিন্দুকে যখনই তড়িৎ উৎসের সাথে যুক্ত করা হবে, অর্থাৎ এই বিন্দুকে যখনই তড়িৎ আধান দেওয়া হবে, তখন সেটা কি হবে? এই তিনটে ধারকের ধারকত্ব অনুযায়ী আধানগুলো তিনটে ধারকের মধ্যে ছড়িয়ে পড়বে। ঠিক আছে, এবার প্রথম, দ্বিতীয় আর তৃতীয় ধারকের আধান যথাক্রমে Q1, Q2 এবং Q3 হলে আমরা তখন কি লিখব? Q ইকুয়ালস টু, অর্থাৎ টোটাল আধান Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3। এবার দেখো এই সমবায়ের এই যে তিনটে ধারক রয়েছে, এই তিনটে ধারকের
ক্ষেত্রে আমি এই তিনটে ধারককে একটা ধারক সিপি দিয়ে রিপ্লেস করব। কিভাবে রিপ্লেস করব না, এই সিপিকেও এ আর বি বিন্দুর মধ্যে যুক্ত করব, অর্থাৎ এ বিন্দুটা তড়িৎ উৎসের সাথে যুক্ত থাকবে আর বি বিন্দু অন্তরিত থাকবে, এবং এই ধারকটাতে যদি আমি প্লাস কিউ আধান দিই তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি থাকবে। ঠিক আছে, তখন এই নতুন ধারকটাকে এই সমান্তরাল সমবায়ের তুল্য ধারক বলবো, আর তার ধারকত্বকে অর্থাৎ সিপিকে বলবো কি এই C1 C2 আর C3 ধারকত্বের তুল্য ধারকত্ব। ঠিক আছে, এইবার আমাদের কাজ কি হবে, এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মান অর্থাৎ সিপির মান বের করা। আচ্ছা, এবার দেখো একটু আগেই তোমাদের বললাম এখানে মোট আধান কিউ ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3। ঠিক আছে, এবার ধারকত্ব, বিভব আর আধান এই তিনটের মধ্যে যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, সেখান থেকে আমরা কি লিখতে পারি, Q1 ইকুয়ালস টু C1 ইন্টু ভি, Q2 ইকুয়ালস টু C2 ইন্টু ভি, Q3 ইকুয়ালস টু C3 ইন্টু ভি। আর এই যে তুল্য ধারকের ক্ষেত্রে কি হবে, সিপির ক্ষেত্রে কি হবে, কিউ ইকুয়ালস টু সিপি ইন্টু ভি। ঠিক আছে, এইবার এই Q1 Q2 Q3 আর কিউ এদের ভ্যালুগুলো আমরা এই ইকুয়েশনটা অর্থাৎ কিউ ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3 এই ইকুয়েশনে বসাবো। মানগুলো বসিয়ে দেখো কি পাচ্ছি, সিপি ইন্টু ভি ইকুয়ালস টু C1 ইন্টু ভি প্লাস C2 ইন্টু ভি প্লাস C3 ইন্টু ভি। এইবার আমি সিম্পলিফাই করে কি পাবো, সিপি ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3। ঠিক আছে, অর্থাৎ সমান্তরাল সমবায়ে প্রত্যেকটি ধারকের ধারকত্বের যোগফলই হলো তুল্য ধারকত্বের মান। ঠিক আছে, এবার যদি তিনের অধিক ধারক ব্যবহার করা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কী হবে, সিপি ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3 ডট ডট করে CN পর্যন্ত। ঠিক আছে, সুতরাং আমরা কি দেখতে পাচ্ছি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে পৃথক পৃথক ধারকগুলির ধারকত্বের যে যোগফল সেটাই তুল্য ধারকত্বের সমান হচ্ছে। আর আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা যে তুল্য ধারকত্বের মান পাচ্ছি সেটার মান কিন্তু সমবায়ে ব্যবহৃত যে কোনো ধারকের থেকে বেশি হচ্ছে, তাই তো, কারণ C1 C2 C3 এগুলো যোগফল হচ্ছে সিপি, সুতরাং সিপির ভ্যালু যে কোনো ধারকের ধারকত্বের থেকে বেশি হচ্ছে, যেটা কিনা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সেটার মান কি ছিল, কম ছিল, সেটাও তোমরা একটু খেয়াল করে দেখবে। আচ্ছা, এবার দেখো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আগেও বলেছি, তাও একটু খেয়াল রাখবে, এই সমবায়ের ক্ষেত্রে যে ধারকগুলো ব্যবহার করা হয় সেই প্রত্যেকটা ধারকের দুটো প্লেটের মধ্যে কিন্তু বিভব প্রভেদ সবসময় একই থাকছে। ঠিক আছে, আর আরেকটা জিনিস কি, এই সমবায়ে মোট যে পরিমাণ আধান সরবরাহ করা হয় তার মান কিন্তু প্রত্যেকটা ধারকে যে আধান যাচ্ছে তাদের যোগফলের সমান হয়, অর্থাৎ কিউ ইকুয়ালস টু Q1 প্লাস Q2 প্লাস Q3, এইভাবে যে কটা যত সংখ্যক ধারক ব্যবহার করা হবে সেই প্রত্যেকটা ধারকের আধানের মানের যোগফল। ঠিক আছে, এইবার আমরা সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, সমান্তরাল পাতধারক কি না, যে কোনো আকারের দুটো ধাতব পাতকে যদি আমরা পরস্পর থেকে কিছুটা দূরে সমান্তরালভাবে রাখি তাহলে যে ধারক গঠিত হবে তাকে আমরা সমান্তরাল ধারক বলবো। ঠিক আছে, দেখো আমি এখানে ছবিতে তোমাদের দেখিয়েছি, দুটো পাত রয়েছে এ আর বি, এর মধ্যে এই পাত দুটোর মধ্যে একটা হলো তড়িতাহিত পাত এ, আর একটা পাত বি হলো ভূসংলগ্ন পাত। ঠিক আছে, এইবার দেখো এ আর বি এই পাত দুটো যদি সমান আকার এবং আকৃতি বিশিষ্ট হয় এবং এরা যদি খুব কাছাকাছি থাকে তাহলে আমরা কি বলতে পারি যে এই পাত দুটোর মধ্যে যে তড়িৎ বলরেখাগুলো থাকবে সেগুলো কি হবে, পরস্পরের সমান্তরাল হবে। ঠিক আছে, সমান এবং সমান্তরাল হবে, সেটাই দেখো আমি ছবিতে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি। ঠিক আছে, এই পাত দুটোর মধ্যে দেখো এ আর বি পাত দুটোর মধ্যে যে তড়িৎ বলরেখাগুলো রয়েছে সেই বলরেখাগুলো কিন্তু পরস্পরের সমান্তরাল। ঠিক আছে, তার ফলে কি হবে, এর মানে হচ্ছে যে এই যে পাত দুটোর মধ্যে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার মান সব জায়গায় সমান হচ্ছে। ঠিক আছে, এইবার আমরা মনে করি
যে কোনো একটা পাতের ক্ষেত্রফল হলো আলফা, যে কোনো পাতের ক্ষেত্রফল, কারণ আমরা ধরিয়ে নিয়েছি যে এ আর বি এই দুটো পাতের আকার সেম, তাই তো। আচ্ছা, এ পাতের তড়িতাধান হলো প্লাস কিউ এবং পাত দুটির মধ্যে দূরত্ব হলো ডি, আর মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, আর এপসিলন জিরো হচ্ছে বায়ু মাধ্যমে তড়িৎভেদ্যতা। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞা জানি। সুতরাং এ পাতে তলমাত্রিক ঘনত্ব কী হবে? সিগমা ইকুয়ালস টু আধান বাই ক্ষেত্রফল, আধান হলো কিউ আর ক্ষেত্রফল হলো আলফা, সুতরাং এ পাতে তলমাত্রিক ঘনত্ব হবে কিউ বাই আলফা। ঠিক আছে। এবার ই হচ্ছে এ আর বি এই পাত দুটোর মধ্যে যে ক্ষেত্র প্রাবল্য তাকে ই দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে। এবার আমরা পড়েছিলাম এক জায়গায়, মনে করো যে কোনো একটা পরিবাহীর খুব কাছে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কি? সিগমা বাই এপসিলন। ঠিক আছে, যেখানে এপসিলন হচ্ছে ওই মাধ্যমে তড়িৎভেদ্যতা। সুতরাং এক্ষেত্রে কী হবে? ই ইকুয়ালস টু সিগমা বাই এপসিলন, এপসিলন ইকুয়ালস টু কে এপসিলন জিরো, সুতরাং ই ইকুয়ালস টু কী হবে? সিগমা বাই কে এপসিলন জিরো। ঠিক আছে, এইটা হলো এ আর বি এই পাত দুটোর মধ্যে যে ক্ষেত্র প্রাবল্য তার রাশিমালা বেরোলো। আচ্ছা, এইবার আমরা কি করব? এ আর বি এই পাত দুটোর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করব। মনে করি ভি হচ্ছে পাত দুটোর মধ্যে বিভব পার্থক্য। এবার ভি ইকুয়ালস টু কি? এ আর পি এই পাত দুটোর মধ্যে বিভব পার্থক্য কি? বি প্লেট থেকে একটি একক ধনাত্মক তড়িতাধানকে এ প্লেটে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় কৃতকার্য, সেটাই হলো এই দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য। এইবার কৃতকার্য মানে কি? ওই আধানটার উপর প্রযুক্ত বল ইন্টু এদের পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব। এইবার একক আধানের উপর প্রযুক্ত বলকে কি বলে? তড়িৎ প্রাবল্য। সুতরাং ভি ইকুয়ালস টু কী হবে? ই ইন্টু ডি। ঠিক আছে, এবার ই এর রাশিমালা আমরা আগেই পেয়েছিলাম, সিগমা বাই কে এপসিলন জিরো, সেটা বসিয়ে দেবো। সুতরাং দেখো ভি ইকুয়ালস টু কী দাঁড়াচ্ছে? সিগমা বাই কে এপসিলন জিরো ইন্টু ডি। এটাই হলো এ আর বি পাত দুটোর মধ্যে বিভব প্রভেদের রাশিমালা। এইবার আমরা ধারকত্ব নির্ণয় করতে পারবো, তাই তো, কারণ আমরা ভি জেনে গেছি। সুতরাং ধারকত্ব সি ইকুয়ালস টু কি? কিউ বাই ভি। সুতরাং এবার ভি এর মানটা বসিয়ে দাও, কিউ ডিভাইডেড বাই সিগমা বাই কে এপসিলন জিরো ইন্টু ডি। ঠিক আছে, সুতরাং কি আসছে? কিউ কে এপসিলন জিরো বাই সিগমা ডি। ঠিক আছে। এইবার তলমাত্রিক ঘনত্বের যে সম্পর্কটা ছিল সেটা আমরা ব্যবহার করব। কি ছিল? তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু কিউ বাই আলফা, সুতরাং কিউ ইকুয়ালস টু সিগমা আলফা। এবার সেইটা আমি এই সি এর এক্সপ্রেশনে বসিয়ে দিয়ে সিম্পলিফাই করলে কি পাবো? দেখো, সি ইকুয়ালস টু কে এপসিলন জিরো আলফা বাই ডি। ঠিক আছে। এইবার দেখো বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে ইকুয়ালস টু 1, তাই তো, অর্থাৎ বায়ু মাধ্যমের ক্ষেত্রে যে ধারকত্বের রাশিমালা সেটা কি হবে? সি ইকুয়ালস টু এপসিলন জিরো আলফা ডিভাইডেড বাই ডি। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই যে সমান্তরাল পাতধারকের যে ধারকত্ব সেটা কিন্তু আধানের ওপর নির্ভর করছে না। ঠিক আছে। এবার দেখো ধারকত্বের যে এই এক্সপ্রেশন পেলাম, এখান থেকে আমরা কী কী জিনিস বুঝতে পারছি? যে ধারকত্ব পাতের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, তাই তো। ক্ষেত্রফল যত বেশি হবে ধারকের ধারকত্ব তত বেশি হবে। ঠিক আছে। তারপরেরটা দেখো, যদি বায়ু মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম থাকে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, সেক্ষেত্রে কিন্তু সি প্রপোর্শনাল টু কে, তাই তো, অর্থাৎ ধারকত্ব পাত দুটোর মধ্যে যে মাধ্যম তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের সমানুপাতিক। সুতরাং বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যমকে যদি আমরা মাধ্যম ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে? কে এর মান অবশ্যই বায়ুর থেকে বেশি হবে সেই মাধ্যমে। সুতরাং অন্য কোনো মাধ্যম যদি কোনো ধারকের পাত দুটোর মধ্যে উপস্থিত থাকে সেক্ষেত্রে ধারকত্ব বৃদ্ধি পায়। আচ্ছা, তারপরেরটা দেখো, সি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি, অর্থাৎ পাত দুটির মধ্যবর্তী দূরত্ব যত কম হবে ধারকের ধারকত্ব তত বেশি হবে। দেখো এবার ছবিতে দেখানো হয়েছে, ধরা যাক এন সংখ্যক সমান্তরাল পাতকে পর্যায়ক্রমে যুক্ত করে একটা সমান্তরাল ধারক গঠন করা হয়েছে। ঠিক আছে। এক্ষেত্রে এই ধারক সমবায়ে সি কত নির্ণয় করতে হবে।
ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেইভাবে সমান্তরাল পাতগুলোকে যুক্ত করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা দেখো, ছবিতে যেভাবে দেখানো হয়েছে এখানে কটা পাত আছে টোটাল? 1 2 3 4 5 6টা পাত আছে। ঠিক আছে? এবং এই 6টা পাতের জন্য সমান্তরাল পাতের জন্য কটা ধারক তৈরি হয়েছে? 1 2 3 4 5। ঠিক আছে? সুতরাং 6টা সমান্তরাল পাতের জন্য কটা সমান্তরাল ধারক তৈরি হলো? 5টা। ঠিক আছে? এইভাবে যদি আমি n সংখ্যক পাতকে এইভাবে সাজাই তাহলে কটা ধারক তৈরি হবে? n-1টা। এটা বোঝা গেল? এবার লক্ষ্য করো, এই প্রত্যেকটা ধারকের একটা পাত একটা কমন পয়েন্টের সাথে যুক্ত, আর দ্বিতীয় পাত আর একটা কমন পয়েন্টের সাথে যুক্ত, তাই তো? তার মানে কি এটা কি সমবায় রয়েছে? সমান্তরাল সমবায় রয়েছে, তাই তো? এবার দেখো, আমরা এর আগেই বার করেছি যে কোনো একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কে এপসিলন 0 আলফা বাই ডি, যেখানে আলফা হলো পাতের ক্ষেত্রফল আর ডি হচ্ছে দুটো পাতের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? এটাকে আমি সি প্রাইম দিয়ে ডিনোট করলাম। এবার আমাদের কাছে যে সমবায়টা দেওয়া আছে সেখানে n-1 সংখ্যক সমান্তরাল পাতধারক সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। সুতরাং এই সমবায়টা তুল্য ধারকত্ব কী হবে? c = n-1 ইন্টু কে এপসিলন 0 আলফা বাই ডি। এইবার দেখো, এ বি একটা সমান্তরাল পাতধারক রয়েছে, এদের মধ্যবর্তী দূরত্ব হলো ডি এবং এই ধারকের মধ্যে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম রয়েছে। ঠিক আছে? এইবারে কি করা হলো, এই ধারকের মধ্যে টি বেধ সম্পন্ন K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট অপর একটি সমান্তরাল ফলক রাখা হলো। ঠিক আছে? এর ফলে কি হবে? একটা মিশ্র পরাবিদ্যুৎযুক্ত ধারক তৈরি হবে। ঠিক আছে? এবং এই ছবিতে দেখো, এই যে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট যে মাধ্যমটা রয়েছে তার বেধ কত? d-t। ঠিক আছে? এবং এখানে আমরা কিন্তু একটা জিনিস ধরে নেব যে এই ব্যবস্থা, এই যে K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট একটা সমান্তরাল ফলক ঢোকানো হলো এবি ধারকের মধ্যে, এর ফলে কিন্তু তড়িৎ ক্ষেত্রের যে ইউনিফর্মিটি তার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এবার আমরা ঠিক আগের মতো ধরবো যে এ পাতের ক্ষেত্রফল আলফা এবং ওই পাতের তলমাত্রিক ঘনত্ব সিগমা = কিউ বাই আলফা। ঠিক আছে? সুতরাং K1 পরাবৈদ্যুতিক মাধ্যমের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি E1 হয় তাহলে E1 = কী হবে? সিগমা ডিভাইডেড বাই এপসিলন 0 K1। আর K2 মাধ্যমের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী হবে K2 মাধ্যমের ভিতর? E2 = সিগমা বাই এপসিলন 0 K2। ঠিক আছে? এইবারে আমরা এ আর বি এই দুটো পাতের মধ্যে যদি বিভব পার্থক্য বার করতে চাই তাহলে কি হবে? V = E1 ইন্টু d-t প্লাস E2 ইন্টু টি। ঠিক আছে? এইবার দেখো, E1 আর E2 এক্সপ্রেশন আমরা বসিয়ে দিলে কি পাচ্ছি? V = সিগমা বাই এপসিলন 0 K1 ইন্টু d-t প্লাস সিগমা বাই এপসিলন 0 K2 ইন্টু টি। ঠিক আছে? এবার এটাকে আমরা একটু সিম্পলিফাই করব, রিঅ্যারেঞ্জ করব, করে দেখো কি আসছে? V = সিগমা বাই এপসিলন 0 d-t বাই K1 প্লাস টি বাই K2। ঠিক আছে? এবার দেখো, আমরা কি জানি? সিগমা = কিউ বাই আলফা, সেটা আবার বসিয়ে দেব, করে দেখো কি আসছে? V = কিউ বাই এপসিলন 0 আলফা ইন্টু d-t বাই K1 প্লাস টি বাই K2। ঠিক আছে? এইবারে আমরা সি বার করতে পারবো, কারণ আমরা ভি বেরিয়ে গেছে আমাদের। সুতরাং সি = কী হবে? দেখো, কিউ বাই ভি = এপসিলন 0 আলফা ডিভাইডেড বাই d-t বাই K1 প্লাস টি বাই K2। ঠিক আছে? এবার দেখো, যদি K1 বায়ু মাধ্যম হয় তাহলে K = 1,
আর K2 যদি আমরা K লিখি তাহলে এবার এই সি এর যে এক্সপ্রেশন সেটাকে একটু রিঅ্যারেঞ্জ করলে কি লেখা যায় দেখো, সি ইকুয়ালস টু এপসিলন জিরো আলফা ডিভাইডেড বাই ডি মাইনাস উইদিন ফার্স্ট ব্র্যাকেট টি মাইনাস টি বাই কে। ঠিক আছে, এবার দেখো যদি এ আর বি এই পাত দুটোর মধ্যে T1 বেধের একটা মাধ্যম রাখা হলো যার পরাবৈদ্যুতিক ধ্রুবক K1, T2 বেধের আরেকটি মাধ্যম রাখা হলো যার পরাবৈদ্যুতিক ধ্রুবক K2, এইভাবে Tn বেধের আর একটা মাধ্যম রাখা হলো যার পরাবৈদ্যুতিক ধ্রুবক Kn। সেক্ষেত্রে এরকম n সংখ্যক বিভিন্ন বেধ এবং বিভিন্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট যদি মাধ্যম রাখা হয় সেক্ষেত্রে সি ইকুয়ালস টু কী হবে, এপসিলন জিরো আলফা ডিভাইডেড বাই T1 বাই K1 প্লাস T2 বাই K2 প্লাস T3 বাই K3, এইভাবে Tn বাই Kn হবে। ঠিক আছে, সেটাকে কিভাবে লেখা যায়, এপসিলন জিরো আলফা ডিভাইডেড বাই সাম ওভার n ইকুয়ালস টু 1 টু n Tn বাই Kn। ঠিক আছে, দেখো ছবিতে আমি তোমাদের তিনটে মাধ্যমের জন্য এটা দেখিয়েছি। যদি তিনটে মাধ্যমের জন্য হয় তাহলে সেটা কী হবে, এক্ষেত্রে এপসিলন জিরো আলফা ডিভাইডেড বাই T1 বাই K1 প্লাস T2 বাই K2 প্লাস T3 বাই K3। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা আহিত ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা ধারকের সঞ্চিত শক্তি কি না, ধারককে আহিত করার সময় যে কার্য সম্পাদিত হয় সেটা কি হয়, ধারকে স্থিতিশক্তির হিসেবে সঞ্চিত থাকে। ঠিক আছে, মনে করি চার্জিং করার সময় কোনো একটা মুহূর্তে ধারকের আধান হলো স্মল কিউ। ঠিক আছে, এবং সেই সময় ধারকে দুটো পাতের মধ্যে বিভব প্রভেদ হলো স্মল ভি। ঠিক আছে, সুতরাং আমরা আধান, ধারকত্ব আর বিভব পার্থক্যের যে সম্পর্ক সেখান থেকে কি লিখতে পারি, স্মল কিউ ইকুয়ালস টু সি ইন্টু স্মল ভি, তাই তো, যেখানে সি হলো ওই ধারকের ধারকত্ব। ঠিক আছে, এবার দেখো এই অবস্থায় আরও ডিকিউ পরিমাণ আধান দেওয়ার জন্য কি পরিমাণ কৃতকার্য হবে, কৃতকার্য ডিডাব্লিউ ইকুয়ালস টু বিভব পার্থক্য ইন্টু ডিকিউ অর্থাৎ ভি ইন্টু ডিকিউ। ঠিক আছে, এবার আমরা এই ধারকে কত আধান দিয়েছি, ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দিয়েছি। ঠিক আছে, সুতরাং এই ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দিতে মোট কৃতকার্য কি হবে, ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ। ঠিক আছে, এবার এখানে আমি আধান আগে কত ছিল, শূন্য ছিল, পরে আধান কত হলো, ক্যাপিটাল কিউ, সুতরাং ইন্টিগ্রেশনের লিমিটটা 0 টু ক্যাপিটাল কিউ হবে। সুতরাং দেখো মোট কৃতকার্য কী হবে, ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন লিমিট 0 টু কিউ ভি ডি কিউ হবে। ঠিক আছে, এবার দেখো যেহেতু ইন্টিগ্রেশনটা ডি কিউ এর রেসপেক্টে হচ্ছে তাই আমরা কি করব, ভিকে কিউ এর টার্মে প্রকাশ করব। তাহলে আমাদের কাছে যে রিলেশনটা ছিল কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি, সেখান থেকে আমরা কি লিখব, ভিকে ভি ইকুয়ালস টু কিউ বাই সি লিখব। ঠিক আছে, করে দেখো ডাব্লিউ ইকুয়ালস টু কী লিখতে পারবো, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু কিউ কিউ বাই সি ডি কিউ। ঠিক আছে, এইবারে সি যেহেতু কনস্ট্যান্ট টার্ম, সিটা বাইরে চলে আসবে, তাহলে কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশনটা 0 টু কিউ কিউ ডি কিউ। এবার এর ইন্টিগ্রেশন করলে কি হয়, কিউ স্কোয়ার বাই 2। ঠিক আছে, এবার লিমিট বসাবো, একবার কিউ ইকুয়ালস টু 0 পুট করবো, একবার কিউ ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ পুট করব। ঠিক আছে, করে লিমিট বসানোর পরে কি আসবে, কিউ স্কোয়ার বাই 2c। সুতরাং কি দেখতে পাচ্ছি, এই ধারকে ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দিতে কৃতকার্যের পরিমাণ কি হচ্ছে, হাফ কিউ স্কোয়ার বাই সি, এবং এই কৃতকার্য কি হবে, ধারকের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। ঠিক আছে, এইবার দেখো আমরা তো সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের ভ্যালু এক্সপ্রেশন বের করেছিলাম, সেটা কি ছিল, কে এপসিলন জিরো আলফা বাই ডি, যেখানে আলফা হচ্ছে সমান্তরাল পাতধারকের যে কোনো একটা পাতের ক্ষেত্রফল, আর ডি হচ্ছে পাত দুটোর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, সুতরাং সি এর এই এক্সপ্রেশনটা বসাতে হবে, আর কিউ টোটাল চার্জ কিউ ইকুয়ালস টু সিগমা ইন্টু আলফা, যেখানে সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব আর আলফা হলো তোমার যে কোনো একটা পাতের ক্ষেত্রফল। ঠিক আছে, এবার কিউ আর সি এদের ভ্যালুগুলো আমি ডাব্লুর এক্সপ্রেশনে বসাবো, বসিয়ে তোমরা সিম্পলিফাই করবে, করে দেখো কি আসছে। দেখো ডাব্লিউ ইকুয়ালস টু হাফ সিগমা স্কোয়ার
আলফা স্কোয়ার ডি বাই কে এপসিলন জিরো আলফা। এবার এটাকে সিম্পলিফাই করো, করে কি আসছে দেখো, সিগমা স্কোয়ার আলফা ডি ডিভাইডেড বাই টোয়াইস কে এপসিলন জিরো। এই কৃতকার্যই ধারকের মধ্যে শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। সুতরাং আহিত ধারকে সঞ্চিত শক্তি রাশিমালা কী হবে, সিগমা স্কোয়ার আলফা ডি বাই টোয়াইস কে এপসিলন জিরো। ঠিক আছে, এইবারে আমরা ধারকের শক্তি ঘনত্বের রাশিমালা নির্ণয় করব। শক্তি ঘনত্ব বলতে কি বোঝায়? শক্তি ঘনত্ব বলতে বোঝায় যে কোনো ধারকের প্রতি একক আয়তনে যে পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছে সেটাই হলো শক্তি ঘনত্ব। ঠিক আছে, এবার আমরা একটা সমান্তরাল পাতধারক নিয়ে নেব এবং ধরে নিচ্ছে যে সেই পাতধারকের মধ্যবর্তী স্থানে বায়ু আছে। সুতরাং ওই ধারকের ধারকত্ব কি, এপসিলন জিরো আলফা বাই ডি। তোমরা কিন্তু, আমি বারবার বলছি যে এই ধারকত্বের রাশিমালা কিন্তু মনে রাখবে, কারণ এটা থেকে অঙ্ক আসে বা এমসিকিউ আসে। সুতরাং এই এক্সপ্রেশনটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এইবার মনে করি ধারকের এই যে দুটো প্লেট রয়েছে সেই প্লেট দুটোর মধ্যে তড়িৎ প্রাবল্য হচ্ছে ই। ঠিক আছে, সুতরাং আমরা কি লিখতে পারি, ই ইকুয়ালস টু সিগমা বাই এপসিলন জিরো। এটা আমরা করেছিলাম, কোনো পরিবাহীর কাছাকাছি কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য হচ্ছে সিগমা বাই এপসিলন জিরো। এবার ধরে নিচ্ছি যে পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি আর প্রতিটি পাতের ক্ষেত্রফল হলো আলফা। ঠিক আছে, এবার দেখো আমরা কিউ ইকুয়ালস টু কী লিখতে পারি, যদি ধারকে কিউ পরিমাণ আধান দেওয়া হয় তাহলে কিউ ইকুয়ালস টু আমরা কী লিখব, আলফা ইন্টু সিগমা, যেখানে আলফা হচ্ছে যে কোনো পাতের ক্ষেত্রফল আর সিগমা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, এইবার আমরা সিগমাকে ইন টার্মস অফ ই লিখব। ঠিক আছে, কারণ আমরা এর আগেরটাতেই দেখলাম ই ইকুয়ালস টু সিগমা বাই এপসিলন জিরো, তাহলে সিগমার জায়গায় আমি কি লিখব, এপসিলন জিরো ইন্টু ই। সুতরাং কিউ ইকুয়ালস টু কী পাচ্ছি, আলফা এপসিলন জিরো ইন্টু ই। ঠিক আছে, এইবার আমরা এর আগেই প্রমাণ করলাম যে ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কি, ইউ ইকুয়ালস টু হাফ কিউ স্কোয়ার বাই সি। ঠিক আছে, এইবার আমাদের কাজ হবে এই যে কিউ এর এক্সপ্রেশন পেলাম বা সি এর এক্সপ্রেশন আমরা যেটা জানি সেটা এই ইউতে বসিয়ে দেবো। সুতরাং দেখো আমরা কি পাচ্ছি, ইউ ইকুয়ালস টু হাফ আলফা স্কোয়ার এপসিলন জিরো স্কোয়ার ই ডিভাইডেড বাই এপসিলন জিরো আলফা বাই ডি। ঠিক আছে, এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, করে দেখো কি লেখা যায়, ইউ ইকুয়ালস টু হাফ এপসিলন জিরো ই স্কোয়ার আলফা ইন্টু ডি। ঠিক আছে, এবার দেখো পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে আলফা আর পাত দুটির মধ্যবর্তী দূরত্ব ডি। সুতরাং আলফা ইন্টু ডি কি, ধারকে যে পাত দুটো রয়েছে সেই পাত দুটির মধ্যবর্তী আয়তন, সেটাকে আমি ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করছি। সুতরাং ধারকের যে মোট শক্তি সেটাকে আমি কি লিখতে পারি, ইউ ইকুয়ালস টু হাফ এপসিলন জিরো ই স্কোয়ার ইন্টু ভি। আলফা ডিকে আমি ভি দিয়ে রিপ্লেস করলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে প্রতি একক আয়তনের শক্তি কি হবে, স্মল ইউ দিয়ে সেটাকে ডিনোট করছে, স্মল ইউ ইকুয়ালস টু ক্যাপিটাল ইউ বাই ভি, যেখানে ভি হচ্ছে ধারকের মধ্যবর্তী স্থানের আয়তন আর ইউ হচ্ছে শক্তি, তাহলে প্রতি একক আয়তনের শক্তি ইউ বাই ভি। সুতরাং ইউ ইকুয়ালস টু কী আসছে, হাফ এপসিলন জিরো ই স্কোয়ার। ঠিক আছে, সুতরাং ধারকের শক্তি ঘনত্ব ইকুয়ালস টু হাফ এপসিলন জিরো ই স্কোয়ার। এবার দেখো এই শক্তি ঘনত্ব বা স্মল ইউ এর একক কী হবে, শক্তির একক কি, জুল, তাকে আয়তন দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, সুতরাং এসআই পদ্ধতিতে এই স্মল ইউ বা শক্তি ঘনত্বের একক হবে জুল পার মিটার কিউব। এবার আমরা এর মাত্রা বার করব, ইউ এর মাত্রা কি হবে, দেখো শক্তির মাত্রা ডিভাইডেড বাই আয়তনের মাত্রা, তাই তো। এবার দেখো শক্তির মাত্রা কি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর আয়তনের মাত্রা হচ্ছে এল কিউ। সুতরাং এটাকে সিম্পলিফাই করো, করে কি আসছে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটাই হলো ধারকের শক্তি ঘনত্বের মাত্রা। বোঝা গেল? আচ্ছা, আজকে যা যা পড়ালাম সেটা তোমরা ভালো করে নিজে হাতে করে অভ্যেস করবে। যদি কারোর কোনো কিছু অসুবিধা থাকে তাহলে জিজ্ঞাসা করবে।